মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য রোহন রায়ের গল্প পথ নেই। রোহন রায়ের জন্ম বেলঘড়িয়ায়। লেখাপড়া করেছেন বরানগর রামকৃষ্ণ মিশন ও প্রেসিডেন্সি কলেজে। পেশায় একটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক। 2019 সাল থেকে নিয়মিত লেখালেখি শুরু করেন। বিভিন্ন বাণিজ্যিক পত্রিকা, লিটল ম্যাগাজিন ও ওয়েবজিনে গল্প ও প্রবন্ধ লেখেন। ফিকশন লেখা শুরু করেন কিশোর ভারতী পত্রিকায়। প্রথম বই প্রকাশ পাবে আগামী বইমেলায়। আজকের গল্প আমরা নিয়েছি 2021 সালের জুলাই মাসের কিশোর ভারতী পত্রিকা থেকে। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি দীপ। শুরু হচ্ছে পথ নেই। বাথরুম থেকে ঘুরে এসে মুখ কুঁচকে দীপ বলল, জাস্ট যাওয়া যাচ্ছে না, অন্নপ্রাশনের ভাত উঠে আসছে। নীল চা খাচ্ছিল। শুরুত করে একটা চুমুক দিয়ে বলল, কিষানগঞ্জ পেরিয়ে গেছে, আর ঘন্টা দেড়েক চেপে চেপে বসে থাক, নেমে একেবারে করবি। ততক্ষণে ব্লাডার ফেটে বন্যা হয়ে যাবে। ও ছোট, তাহলে সমস্যা কি আছে? কয়েক সেকেন্ডের ব্যাপার তো, চোখ কান বুঝে করে চলে আয় না। রানা অবশ্য ভালো করেই জানে যে দীপ সেটা পারবে না। বড্ড পিটপিটে ছেলেটা। গতকাল বাড়ি থেকে বেরোনোর সময় শেষবার টয়লেট করেছে। পথে জল টলও খায়নি বিশেষ। দূরপাল্লার ট্রেন জার্নি থাকলে দীপ তাই করে বরাবর। দিব্যি চেপে চুপে গোটা পথটা চলে গিয়ে একেবারে হোটেলে কাজকর্ম সারে। কিন্তু প্রতিবারের অঙ্কই যে এক ফর্মুলায় মিলে যাবে সেটা তো আর হয় না। প্রকৃতির ডাক তো আর কারুর বেতনভুক কর্মচারী নয়। দীপের বিধি এবার বাম হয়েছে। না, ওদিকের টয়লেটটা দেখি কি অবস্থা। সকাল 7:45, ঘন ঘোর বর্ষাকাল। কিন্তু আজ কেন কে জানে রোদ উঠেছে চচ্চড়িয়ে। হঠাৎ হঠাৎ আলোর এক একটা তীর এসে চোখ ধাঁধিয়ে দিচ্ছে। ঝমঝম করতে করতে পদাতিক এক্সপ্রেস জনবিরল একটা বিহারি স্টেশন পেরিয়ে এলো। উত্তরবঙ্গ যাওয়ার রেলপথে এইটা একটা মজা। পশ্চিমবাংলা হয়ে বিহারের কিছুটা অংশ ছুঁয়ে ট্রেন আবার পশ্চিমবাংলায় ঢোকে। ঠিকঠাক চললে আর 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাওয়ার কথা। তারপর সেখান থেকে গাড়িতে কার্সিয়ং। ট্রেন কাল রাতে একটু লেট হয়ে গেছিল। রামপুরহাট ঢোকার আগে ঝুলিয়েছিল বেশ খানিকক্ষণ। আজ সকালে বোঝা গেল মেকআপ করে ফেলেছে। এমনিতেই নন এসিতে যেতে হচ্ছে বলে নীলের মেজাজ শুরু থেকেই সামান্য খারাপ হয়ে আছে। তার উপর দেরি করলে তো আর কথাই নেই। অবশ্য বসে যে যেতে পারছে এই ঢের। দুমধাম করে যাওয়া ঠিক করলে এই হয়। তাও ভাগ্যে সেই সময়টা একেবারে অফ সিজন, তাই কোনো মতে রিজার্ভেশন পাওয়া গেল। নাহলে 2 সপ্তাহ আগে টিকিট কেটে রিজার্ভেশন পাওয়া আকাশ কুসুম ছাড়া আর কি। বর্ষাকালে উত্তরবঙ্গ যাওয়ার কথা কোন পাগল ভাববে? তাও আবার কেন না ভূত দেখতে। রানার অফিসের অ্যাসাইনমেন্ট। কার্সিয়ংয়ের ডাউ হিল বলে একটা জায়গায় নাকি ভূত আছে। সেই ভূত নিয়ে স্টোরি করতে হবে। রানা প্রচণ্ড পিড়াপিড়ি করে 2 প্রিয় বন্ধুকে রাজি করিয়েছে। কারা এসব কাজ চালায়, তাদের মাথার ভিতরে ঠিক কি কি কেমিক্যাল লোচা চলে, ফুটোস্কোপ দিয়ে দেখতে ইচ্ছে করছিল নীলের। ভূতটুতে ওর বিশেষ ভয় নেই, একটু একটু আগ্রহই বরং আছে। ভূতের গপ্প পড়তে বা ভূতের ফিল্ম দেখতে ভালোই লাগে। কিন্তু ভরা কাজের মরশুমে আচমকা সব কাজ থামিয়ে ভূত দেখতে ছুটে আসাটা নেহাত বায়ুর প্রকোপ। বরাবর ভূতই মানুষের ঘাড়ে চেপে উৎপাত করে এসেছে, সেটাই ঐতিহ্য। তার বদলে মানুষ ভূতের কাছে ছুটে যাবে, এটা কি খুব একটা ভালো দেখায়? সুখে থাকতে ভূতে কিলানোর প্রবাদটা রানার মতো পাবলিকের জন্যই সৃষ্টি হয়েছে। এসব ভাবতে ভাবতেই নীল দেখল দীপ ফিরে এসেছে। মুখটা তৃপ্ত, অর্থাৎ কাজ হয়ে গেছে। পণ ভাঙলো তবে? হ্যাঁ ভাই, ভাঙতেই হলো। এই এনজেপি থেকে কতক্ষণ লাগবে রে? এই 1 ঘন্টা 40 মিনিট মতো। বাহ, তাহলে গিয়ে ঘন্টা 2 ঘুমিয়ে লাঞ্চ করে বেরিয়ে যাবো। হ্যাঁ না, আজ কোথাও বেরোতে পারবো না, যা করার কাল। আরে হাতে আর সময় কই? পরশু সকালেই তো ফেরা। আজকে দিনটা তো পুরোটাই এখনো পড়ে আছে। তা 2 দিনই কি ভূতের পেছনে ছুটবি নাকি? আজকের দিনটা ফুল রেস্ট। বেরোলে তোমরা বেরো, আমি ফুল ল্যাদ খাবো। রানা কাঁচুমাচু মুখে দীপের দিকে তাকালো। দীপ একটু ভালো মানুষ গোছের, সহজেই ম্যানেজ করা যায়। কিন্তু দীপও এখন রানাকে বিশেষ পাত্তা দিল না। আগে পৌঁছই, তারপর দেখা যাবে বলে কানে হেডফোন গুঁজে বসে পড়ল। নীল আবার জানলার বাইরে মন দিল। রোদ একটু পড়ে এসেছে মনে হচ্ছে। এই কদিন ওয়েদার কেমন যাবে কি জানে।
জঙ্গল আর ভূত তো আছেই, তার সঙ্গে বৃষ্টি যোগ হলে আর দেখতে হবে না। রানার এসব গাল গল্প নীল একটুও বিশ্বাস করছে না। নেহাত নিজের একটা ব্রেক নেওয়ার একান্ত দরকার ছিল, নাহলে হতভাগাটার এরকম বেয়ারা প্রস্তাবে কে রাজি হতো। ধারে কাছের কোনো ভূত নিয়ে কভার স্টাডি করতে পারলি না? কলকাতায় কম ভূত? পার্ক স্ট্রিটে সেমিট্রিতে ভূত আছে, এই আকাশবাণীতে ভূত আছে, রাইডার্সেও ভূত আছে। আরে ওসব ভূত পুরনো হয়ে গেছে। আমাদের এডিটর ইন্দ্রদা বললো একদম টাটকা ভূত চাই। যত ন্যাকামি। ভূত, তার আবার টাটকা বাসি। ও মা, ভূতের টাটকাবাসি হয় না? কত কপাল করে অ্যাসাইনমেন্টটা পেয়েছি জানিস? আরেকটু হলে সন্দীপের কাছে চলে যেত। ওই খন্নানের রাজবাড়ি নিয়ে ওর স্টোরিটাই ফাইনাল হয়ে গেছিল। নেহাত বর্তমান দুম করে সেটা নিয়ে স্টোরি বের করে দিল বলে। নীল গাড়ির সামনের সিটে ড্রাইভারের পাশে বসেছিল, মুখ ফিরিয়ে বলল, কিন্তু এত ঢাকঢোল পিটিয়ে যে এলি, যদি গিয়ে তোর সেই স্কন্দকাটা ভূতের দেখাই না পাস তাহলে? না পেলাম তো নাই পেলাম, ভূতের সঙ্গে দেখা করবো বলে তো আসিনি। আমার তো দরকার কিছু লোকাল গপ্প, সঙ্গে ওই তোর জঙ্গল আর ভিক্টোরিয়া বয়েজ স্কুলের কয়েকটা ছবি। তার জন্য এখানে ছুটে আসতে হবে? গুগল করলে হতো না? অত সহজ হলে তো হয়েই যেত ভাইটু। ট্রেনের টিকিট, হোটেল বুকিং এসব দেখাতে হবে না। এডিটার তো আমার শ্বশুরমশাই নন না। শহর এলাকা ছাড়িয়ে গেছে ওরা বেশ কিছুক্ষণ। এখন দুপাশে জঙ্গল, নানা রকমের নানা শেডের সবুজ। তাকিয়ে থাকতে থাকতে নীলের মনে হলো এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়া খুব সহজ কাজ নয়। জঙ্গল জিনিসটাই এমন, সবসময় মনে হবে কেউ যেন আড়াল থেকে তোমাকে দেখছে। পাহাড়ি ড্রাইভার ওদের কথায় কৌতূহল বোধ করে থাকবে। গাড়ি চালাতে চালাতে জিজ্ঞেস করলো, তা আপনারা কি ডাও হিলের ভূত দেখতে যাচ্ছেন? হ্যাঁ, আপনি এই নিয়ে কিছু জানেন? ও ভিক্টোরিয়া স্কুলের যে মাথা কাটা বাচ্চা ছেলের কথা লোকে বলে, সেটা সত্যি কিনা আমি জানি না, আমি কোনোদিন দেখিনি। কিন্তু ডাও হিল ফরেস্টে ভূত আছে। আপনি দেখেছেন? সব কিছু দেখা যায় না সাব, কিন্তু ফিল করা যায়। আপনি নিজে ফিল করেছেন? করেছি। কিরকম একটু যদি বলেন আর কি। ये बोले समझाना मुश्किल है। তবু বলুন না প্লিজ। যুবকের মুখে কোনো অভিব্যক্তি ফুটল না। তখনই এসে কোনো জবাবও দিল না। কিছুক্ষণ গম্ভীর মুখে গাড়ি চালিয়ে অন্তত মিনিট দুয়েক পর সে মুখ খুলল। আপনারা ডেথ রোডের কথা শুনেছেন? হ্যাঁ, ওই ডাউহিলের জঙ্গলের গা ঘেঁষে একটা রাস্তা। জি জি জি, ডাউহিল রোড থেকে ফরেস্টের দিকে যে রাস্তা যায়, আমরা লোকাল লোকেরা ওকে ডেথ রোড বলি। ওই রাস্তায় কেউ যায় না। আগে লোকে কাঠ কাটতে যেত, এখন তাও যায় না। কেন? গাছ থেকে রক্ত পড়ে সাব, মানুষের কান্না শোনা যায়, পথ হারিয়ে যায়। নীল মনে মনে হাসল। সস্তা হরর ফিল্মের গল্প শোনাচ্ছে লোকটা। পাহাড়ি লোকেরা চট করে মিথ্যে কথা বলে না অবশ্য। হতে পারে কোনো কারণে একটা ভয়ঙ্কর অনুষঙ্গ তৈরি হয়ে গেছে ওই এলাকাকে ঘিরে। গুজব ভয়ানক শক্তিশালী জিনিস, বিশেষত এই ধরনের ভৌতিক গুজব। চোখ কান বুঝে এসবে বিশ্বাস করতে ভালোবাসে মানুষ। এইসব কতদিন চলছে এখানে? আমি তো ছোট থেকেই শুনছি সাব, তাও আগে তো লোকজন যাতায়াত করত। 2-3 বছর ধরে আজীব ঘটনা বেড়ে গেছে। অনেক লোক মরছে, তাই এখন আর কেউ যায় না। লোক মরছে? হ্যাঁ, 10-12 আদমি তো হবেই। আপনাদের স্টোরি চাই তো লোকাল পাবলিকের কাছে পেয়ে যাবেন অনেক স্টোরি, কিন্তু ফরেস্টের দিকে যাবেন না সাব। কোনো ড্রাইভার আপনাদের ওইদিকে নিয়ে যাবে না। আপনার কথা শোনাতে এবার যেতে ইচ্ছে করছে। আমি মজাক করছি না সাব, সত্যি বলছি। ও জঙ্গল মানুষ খায়। না না, আপনার কথা আমরা বিশ্বাস করছি। আসলে কি বলুন তো, ওই ভয় হচ্ছে কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট। মানে ভয় পেতে মানুষ ভালোবাসে, না হলে আর এত দূর থেকে কেউ ভূতের লোভে ছুটে আসে বলুন? ভয় এন্টারটেইনমেন্ট? তাহলে ভয় কি জিনিস আপনারা এখনো টের পাননি? নীলরা যে জায়গাটায় থাকবে তার নাম ফিঞ্চেস হোমস্টে। ছবির মতো সুন্দর একটা দোতলা বাড়ি, সামনে অল্প একটু বাগান, বড় বড় লিলি আর ডালিয়া ফুটে আছে। মিসেস ফিঞ্চ নামে এক প্রৌঢ়া হোমস্টের মালকিন। ভারী হাসি খুশি মিষ্টি ভাষী মহিলা, ভালোই বাংলা বলতে পারেন।
ওরা পৌঁছানো মাত্র হাসি মুখে সম্ভাষণ করে বললেন ব্রেকফাস্ট রেডি আছে। ঘরে মালপত্র রেখে ওরা যেন ব্রেকফাস্ট খেয়ে তারপর একেবারে ফ্রেশ হয়। ব্রেকফাস্ট খেতে খেতে রানা মিসেস ফিঞ্চকে জিজ্ঞেস করলো, আচ্ছা মিসেস ফিঞ্চ, কার্শিয়াংয়ে নাকি প্রচুর ভূত? হ্যাঁ, সত্যি সত্যি ভূত থাকলে 2-3টে লোক মিলে এতদিন এখানে টিকে আছে কি করে? না মানে পথে আস্তে আস্তে আমাদের ড্রাইভার দাদার মুখেই শুনলাম আর কি। ডাউহিলের ভূতের গল্প? ওই আর কি শুনলাম, অনেকে দেখেছে। ভূত আছে কি না আমি জানি না, তবে ভূতের গল্প এখানে প্রচুর আছে, অনেক জায়গাতেই থাকে। আমি ভূত দেখিনি, তবে আমি একটা কথা বিশ্বাস করি, ভূতকে যদি তুমি না খোঁচাও, ভূত তোমাকে খোঁচাবে না। একদম ঠিক বলেছেন। কিছু লোক সর্দারি মারতে গিয়ে গন্ডগোল পাকায়। ভূত থাকলে থাক না নিজের মতো, তার হাঁড়ির খবর নেওয়া কি খুব জরুরি? সবারই প্রাইভেসি বলে একটা ব্যাপার থাকে। সম্পূর্ণ অচেনা কেউ আমার ঘরে ঢুকে এসে বেমক্কা আত্মীয়তা পাতাতে চাইলে আমার ভাল লাগবে? ভূতের সঙ্গে আত্মীয়তা কেউ পাতাতে চায় না, রহস্য উদ্ঘাটনের কথা বলছি আর কি। মিসেস ফিঞ্চকে দেখে তাঁর সঠিক বয়স বোঝা দুষ্কর। 50-এর ঘরে হতে পারে, আবার 70 হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। কঠিন আবহাওয়া পাহাড়ি অঞ্চলের লোকজনের চামড়ায় অজস্র আঁকিবুকি কেটে রাখে। এছাড়া বয়সের নিজস্ব নিয়মে কিছু বলিরেখাও জন্মায়। এই ভদ্রমহিলার মুখে সেসব জ্যামিতি ত্রিকোণমিতি প্রায় অনুপস্থিত, অথচ মাথার চুল সব সাদা। দীপ কোত্থেকে শুনেছে ইনি নাকি জন্মসূত্রে খাঁটি ব্রিটিশ। ওর বাবা ছিলেন ফরেস্ট রেঞ্জার, ইংরেজ আমলের শেষ দিকে এখানে পোস্টেড ছিলেন। যাই হোক, ভদ্রমহিলার মুখে হাসিটি সারাক্ষণ লেগে থাকে, স্নেহ মেশানো প্রশ্রয়ের হাসি। ওদের কথাবার্তা শুনে তার সঙ্গে যোগ হয়েছে কৌতুক। একটা চেয়ার টেনে বসে মিসেস ফিঞ্চ বললেন, তা তোমরা বুঝি ডাউহিলের ভূতের খোঁজে এসেছো? রানা আগ বাড়িয়ে কিছু বলতে সাহস করলো না, নীলের দিকে তাকালো। না না, আসলে ও খুব ভীতু তো, আসার পথে ড্রাইভারের মুখে ভূতের গল্প শুনে ঘাবড়ে গেছে, তাই জিজ্ঞেস করলো। আমরা এসেছি পিওর ছুটি কাটাতে। তবে ডাউহিলের জঙ্গলে যেতে বারণ করে অনেকে। কেন? স্থানীয় লোকজন বিশ্বাস করে জঙ্গলটা খারাপ, বিশেষ কেউ যায় না ওদিকে। আমার যাবার দরকার পড়েনি কখনো, যাইও নি, যা শুনেছি তোমাদের বলছি। আর কিছুক্ষণ টুকটাক গল্প করে মিসেস ফিঞ্চ চলে গেলেন বিশ্রাম নিতে। তারপর নীল রানাকে বলল, কোথাও গিয়ে স্থানীয় লোকজনকে প্রথমে এরকম প্রশ্ন করবি না, আগে একটু বুঝে নিবি, রিড করে নিবি সবটা, তারপর আস্তে আস্তে ইনডিরেক্টলি কথাটা বের করে নিবি। কথা বের করাটাও একটা আর্ট। আচ্ছা, ভদ্রমহিলা কি ঘুরিয়ে ভূতের অস্তিত্ব স্বীকার করে নিলেন? দেখ, স্বীকার করুন বা নাই করুন, ভদ্রমহিলার কথা শুনে আগ্রহ কিন্তু সত্যিই বেড়ে গেল। তাহলে আজ বেরোচ্ছি তো আমরা? স্নান করে হালকা রেস্ট করে নে, 11:30টার মধ্যে বেরিয়ে পড়বো। বেরোতে অবশ্য 12টা বেজে গেল। বেলার দিকে বিশেষ ঠান্ডা থাকার কথা নয়, তবে সকালে এক দফা বৃষ্টি হয়েছে বলেই বোধ হয় বাতাসে একটা চোরা শীত টের পাওয়া যাচ্ছে। রানা আর নীল একটা করে পুলওভার চাপিয়েছে। দ্বীপের শীত বোধ কম, দিব্যি টি শার্টেই বেরিয়ে পড়েছে। ওদের হোমস্টে থেকে অনতি দূরে কার্শিয়ং মার্কেট, সেখানে গুচ্ছের গাড়ি দাঁড়িয়ে থাকে। তবে দেখা গেল ওই ড্রাইভার ঠিক কথাই বলেছিল, সত্যিই কেউ ডাউহিলের জঙ্গলের দিকে যেতে রাজি হচ্ছে না। বেশ খানিকক্ষণ হেঁটে এসে একটা খাবার হোটেলের সামনে থেকে ওরা একটা সাদা বোলেরো নিল। যাতে রাজি করাতে সমস্যা না হয় সেজন্য গন্তব্য বলল ডাউহিল ইকো পার্ক। ড্রাইভার মাঝবয়সী, ছোটখাটো, কিন্তু গাঁট্টা গোঁট্টা চেহারা, নাম চ্যামজং। ভারী আলাপি মানুষ, শুরু থেকেই সে ট্যুর গাইডের ভূমিকা নিতে ব্যাকুল। ইগলস ক্রিক দেখলেন স্যার? না। গিদ্দা পাহাড়? না, এগুলো সব কাল দেখবো। আগে গিদ্দা পাহাড় দেখে নিতে পারতেন সাব, ইকো পার্ক দেখে কি করবেন? কিছু নেই। না, ওখানেই আগে দরকার, আমাদের একটা প্রজেক্টের জন্য কিছু ছবি তুলবো। আচ্ছা আচ্ছা, ইসকে বাদ কোথায় যাবেন? ওর কাছাকাছি কোনো স্পট থাকলে সেখানটা সেরে নেব। ওর কাছাকাছি? না, ওর কাছাকাছি বলতে সেরকম তো কোনো স্পট নাই, তবে ডাউহিলের রাস্তায় ভালো ভিউ পাবেন, ফটো তুলতে পারবেন। নীল ইতিমধ্যে গুগল ম্যাপ দেখে নিয়েছে। কার্শিয়ং মার্কেট থেকে ডাউহিল ইকো পার্ক গাড়িতে 27 মিনিট। সেখানে কোনো মতে মিনিট 15-20 কাটিয়ে বেরিয়ে পড়লে লাঞ্চের আগে কিছুটা টাইম হাতে থাকবে ফরেস্টে যাওয়ার জন্য। ড্রাইভারের কাছে সেটা এখনই ভাঙার দরকার নেই, বেড়ালটাকে যথাসময়ে ঝুলি থেকে বের করতে হবে। গাড়ি তখন সরু একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, এক পাশে পাহাড়ের দেওয়াল আর এক পাশে খাদ। অনেক নিচে ছবির মতো ছোট ছোট ঘরবাড়ি,
অজস্র সাদা নাম না জানা ফুল ফুটে আছে। প্রকৃতি এখানে শৈরিনী, রূপের সুধা এলোমেলো করে ছড়িয়ে রেখেছেন, আর তার মধ্যে মধ্যেই রয়েছে বিপদ। এখানে একই সঙ্গে বসত করে সুন্দর আর সর্বনাশ। নীল মুগ্ধ হয়ে দেখছিল। পাশ থেকে দীপ হঠাৎ বলল, ওই দেখ। কি? ওই সাদা ফুলগুলো দেখ, কি অসাধারণ। নাম জানিস? কি? বৈজ্ঞানিক নাম সিলোজাইন ক্রিস্টাটা, ডাক নাম হোয়াইট অর্কিড। কোনো কোনো দেশে স্নো কুইনও বলে। এই অর্কিডের নাম থেকেই কার্শিয়াং নামটা এসেছে। তাই নাকি? এটা জানা ছিল না তো। লেপচা ভাষায় খারসাং মানে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। ওই খারসাং শব্দ থেকেই ব্রিটিশদের মুখে মুখে কার্শিয়াং হয়ে গেছে। আসার আগে ভালো করে গুগল ঘেটেছিস মনে হচ্ছে। সব কিছু যে কেন উইকিপিডিয়ায় পাওয়া যায় না, খামোখা একটা ফালতু বিষয় নিয়ে ছুটে মরতে হতো না তাহলে। ইনফরমেশন আর এক্সপিরিয়েন্সের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। পঁচিশ মিনিটের মধ্যে ওরা ডাউহিল ইকো পার্ক পৌঁছে গেল। অসম্ভব সাজানো আর সুন্দর জায়গা, দেখে বোঝা যায় নিয়মিত যত্ন নেওয়া হয়। বেশ কয়েক রকমের বিরল প্রজাতির পশু পাখি রয়েছে, কিন্তু এদিকে কারোরই মন নেই। কোনো মতে খানিকটা সময় কাটাতে হবে এখানে, এবং এর মধ্যেই ছকে নিতে হবে যে চেমজংয়ের কাছে কি করে জঙ্গল বা ভূতের প্রসঙ্গ তোলা যায়। কথাটা এমন মসৃণভাবে তুলতে হবে যাতে বোঝা না যায় যে এটাই ওদের আসল উদ্দেশ্য। নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়ং আসার সময় গাড়ির ড্রাইভার বলেছিল কোনো ড্রাইভার ডাউহিলের জঙ্গলের দিকে যেতে রাজি হবে না। ওরা গাড়ির কাছে ফেরত আসতে চেমজং বলল, এবার কোথায় যাবেন সাব? একটা জায়গায় এসেছি যখন ধার কাজটাও ভালো করে দেখে নি, নাকি কি বলিস তোরা? হ্যাঁ 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 হ্যাঁ, চল না। কিন্তু এদিকে তো আর কিছু নেই সাব। একটু দূরে একটা ডিয়ার পার্ক আছে, সেখানে যাবেন? দরকার নেই, তার চেয়ে চলো ডাউহিলটা ভালো করে ঘুরে দেখি। চেমজং গাড়ি ঘুরিয়ে নিল। 10 মিনিটের মাথায় নীল দেখল গাড়ি ছুটছে দুপাশে পাইন গাছের সারির মধ্যে দিয়ে। তবে জঙ্গল এরিয়া পুরোদস্তু শুরু হয়েছে বলে মনে হয় না। গাছগুলো তেমন ঘন সন্নিবিষ্ট নয়। রাস্তার বাঁকগুলো এলেই নীলের বুক কেমন কেঁপে কেঁপে উঠছে। নিজে সদ্য গাড়ি চালানো শিখেছে বলেই বোধ হয়। এইসব রাস্তা দেখে পায়ের তলাটা হালকা আতঙ্কে সুরসুর করে ওঠে। এরা কি অবলীলায় এইসব ভয়ানক টার্ন নেয়? অবশ্য এখানে গাড়ি চালানোর আলাদা মজা আছে। কলকাতার বেশিরভাগ রাস্তায় তো 20-র ওপর স্পিডই তোলা যায় না। পাহাড়ে থাকে না বলে হঠাৎ একটু দুঃখ হলো নীলের। এদিকে মুখ ফিরিয়ে দেখল রানা চোখ মুখ কুঁচকে বাইরে তাকিয়ে, যেন এক মুহূর্ত চোখ সরালেই মোক্ষম কিছু একটা ফসকে যাবে। আর দ্বীপের প্রকৃতির দিকে বিশেষ মন নেই, এক মনে বিস্কুট খাচ্ছে। ডায়েট করছে বলে দ্বীপ আজকাল ডাইজেস্টিভ বিস্কিট ছাড়া এক পাও নড়ে না। একঘেয়ে বিস্বাদ বিস্কিটগুলো পরপর কি করে যে খেয়ে যায় কে জানে। সামনে একটা মনাস্টারি পড়বে, সেখান থেকে আমরা ব্যাক করব। সামনে আর কিছু দেখার মতো নেই? না সাব। ডাউহিলে স্কুলটা দেখতে পেলাম না তো। কোন স্কুল? ওই ভিক্টোরিয়া বয় স্কুল। সে তো আরো এগিয়ে। স্কুলে কি দেখবেন? না মানে অনেক পুরনো স্কুল শুনেছি তো, খুব নামকরা স্কুল। আজ তো ছুটির দিন আছে, আজ না যাওয়াই ভালো সাব। কেন? ছুটির দিন তো কি হয়েছে? ও জায়গা ভালো না। ভালো না মানে? ছুটির দিনে সব শুনশান থাকে, ওখানে না যাওয়াই ভালো। আচ্ছা থাক, তবে তাহলে বরং জঙ্গলের দিকটা একটু ঘুরে আসি নাকি? না সাব, না, এই জঙ্গল ভালো না আছে। সামনের মোনাস্টারি থেকে রিটার্ন করতে হবে। ভালো না আছে মানে? স্কুলে যেতে চাইছি তাও বলছো ভালো না আছে, জঙ্গলে যেতে চাইছি তাও বলছো ভালো না আছে, কি ব্যাপার বলো তো? চেমজং জবাব দিল না। 2 মিনিট পর একটা ভাঙাচোরা পুরনো মনাস্ট্রির সামনে গাড়ি দাঁড় করালো। একটাই ছোট বিল্ডিং, অশ্বত্থ আর বটের চারা পুরোটা দখল নিয়েছে। দেখে মনে হয় বহুদিন পরিত্যক্ত। সদর দরজায় বিরাট লোহার তালা। নীল দেখল এখানে রাস্তা অনেকটা চওড়া হয়েছে, আর কিছুটা সামনে থেকে ঘন হতে শুরু করেছে গাছের সারি। তার মানে জঙ্গল শুরু হচ্ছে। এটা দেখে নিন, তারপর দুসরি তরফ যেতে হবে, একটা ফলস আছে ওদিকে। রানা বোধহয় ততক্ষণে গেম প্ল্যান করে ফেলেছে। দীপা নীলের দিকে চোখ টিপে বলল, ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু আমরা ছবি টবি তুলবো, হ্যাঁ? মানে একটু টাইম লাগবে, 15 মিনিট মতো দাঁড়াবো কিন্তু। জঙ্গল মে মত জানা সাব।
আদমখোর জঙ্গল আছে। আরে না রে বাবা, আমরা এই একটু এগিয়ে বাইরে থেকেই ছবি তুলে নিয়ে আসবো। চেমজং তবু একটু গাঁই করলো, কিন্তু ওরা পাত্তা দিল না। খানিকটা দূরে এসে রানা ফিল্মি কায়দায় কাঁধ ঝাঁকিয়ে বলল, আরে ছবি তুলতে তুলতে শ্যুট করে ভিতরে সে দিয়ে যাব। 3 থেকে 4 মিনিটের মধ্যে নীল আবিষ্কার করলো ওরা ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছে। উঁচু উঁচু গাছ নিঝুম হয়ে দাঁড়িয়ে আছে, গুল্ম আর ঝোপঝাড়ের রাজত্ব শুরু হয়ে গেছে। ভালো, কিন্তু নর্থ বেঙ্গলের যত জঙ্গল দেখেছি চিলাপাতা হচ্ছে বেস্ট। ভাই, জয়ন্তীর সঙ্গে কিছু তুলনা হয় না। দেখ, শুধু জঙ্গল যদি ধরিস তাহলে জয়ন্তী কিন্তু কোয়াইট ওভাররেটেড। কোন জঙ্গল ভালো তাই নিয়ে রানা দ্বীপের মধ্যে ঝগড়া লেগে গেল। নীল সেদিকে কান্না দিয়ে গাছপালাগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আজকাল গাছ বিষয়ে ওর একটু একটু আগ্রহ জন্মাচ্ছে। মাত্র কয়েক মাস হলো ছাদে বাগান শুরু করেছে, তার মধ্যেই নেশাটা বেশ জাঁকিয়ে বসেছে। ছোট গাছ দেখলেই নীলের মনে হচ্ছে বাগানের জন্য নিয়ে যাবে কিনা। কাছ থেকেই হঠাৎ কিছু একটা ডেকে উঠল কুরকুর শব্দ করে। চমকে উঠল নীল। তারপরেই খেয়াল করল, দেখতে দেখতে ওরা অনেকটা দূরে চলে এসেছে। আর গিয়ে কাজ নেই। রানার পাগলামিকে বেশি প্রশ্রয় দেওয়া ঠিক নয়, কোনো মাত্রা জ্ঞান নেই ওর। চল এবার ফেরা যাক। এ কি রানা? দীপ, কোথায় গেলি রে? রানা, দীপ, কিরে কোথায় তোরা? আরে কই? আরে এটা কি ছ্যাবলামো হচ্ছে? বাচ্চাদের মতো ইয়ার্কিগুলো না মারলেই নয়। জঙ্গলে তো বিপদ আপদ ঘটতে পারে নাকি? আরে ইয়ার কি মারবো কেন? আমি তোদের খুঁজে পাচ্ছি না। তোরা কোথায় গেলি? তোরা কোথায় গেলি মানে? রানা তোর সঙ্গে নেই? না, আমি তোদের কাউকে দেখতে পাচ্ছি না। মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না। এইটুকু সময়ের মধ্যে তিনজনে আলাদা হয়ে গেলাম কি করে? পথ হারিয়ে ফেলার মতো তো গভীর জঙ্গলে কোনো শুরুই হয়নি। নীল, আমি এই যে তোকে ফোন করলাম, তোর রিংটোন শুনতে পেলাম একদম কাছ থেকে, কিন্তু তোকে দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা আচ্ছা, শোন শোন, ঘাবড়াস না। জঙ্গল থেকে বেরো, রাস্তার দিকে এগো, আমিও যাচ্ছি। রানাকে ফোন করে নিচ্ছি আমি। বলে ফোন কেটে নীল রানার নাম্বারে কল করল। রানার ফোনের নকিয়া টিউন শোনা যাচ্ছে। যেদিক থেকে শব্দ আসছে বলে মনে হলো, নীল কানে ফোন দিয়ে দ্রুত পায়ে এগোলো সেদিকে। না, রানাকে দেখা যাচ্ছে না, কিন্তু রিংটোন একেবারে কাছ থেকেই শোনা যাচ্ছে। রানা ফোন ধরল। কোথায় গেলি তোরা? রানা, আমি তোর গলা শুনতে পাচ্ছি একদম কাছ থেকে। আমিও শুনতে পাচ্ছি, কিন্তু তোকে দেখতে পাচ্ছি না। আমিও তোকে দেখতে পাচ্ছি না, দীপকেও দেখতে পাচ্ছি না। কিন্তু তোর গলা তো একদম কাছ থেকে শোনা যাচ্ছে। মনে হচ্ছে তুই আমার 10 হাতের মধ্যেই দাঁড়িয়ে আছিস। রানা, নীল, এই কোথায় তোরা? দীপ, তুই কোথায়? তোকে দেখতে পাচ্ছি না। এই কি হচ্ছে বলতো? এই শোন, হয়তো আমাদের এই মনের ভুল। ফালতু টেনশন নিয়ে লাভ নেই, জঙ্গল থেকে বেরোই চল। হ্যাঁ চল চল, তাড়াতাড়ি চল, রাস্তার দিকে যাই চল। নীল একবার চারপাশটা ভালো করে তাকিয়ে দেখল। বোবা গাছেরা সার দিয়ে দাঁড়িয়ে আছে। দেখে বোঝা মুশকিল যে তাদের ভেতরে কি চলছে। গাছেদের এই অরব গাম্ভীর্যের মাঝখানে ঝিঝির হালকা ডাক এমনি সারা শরীরে একটা অজানা সরীসৃপ ভয়ের জন্ম দেয়, বিশেষত যখন মানুষ জঙ্গলে একা থাকে। সবুজ রংটা যে সময় বিশেষে এত নিষ্ঠুরও হতে পারে নীল আগে কোনোদিন ভাবেনি। নীলের মনে হলো ওরা সবাই মিলে যেন কোনো নিষ্ঠুর ষড়যন্ত্রে লিপ্ত। এই মুহূর্তে বিশ্বাস করা কঠিন যে ওরা কেউ এগিয়ে আসতে পারবে না। সময় নষ্ট করা ঠিক হবে না। মন শক্ত করে নীল হাঁটা লাগালো। হিসেব মতো 5 মিনিটের মধ্যেই বড় রাস্তায় পৌঁছে যাওয়ার কথা। তার বেশি হয়ে গেছে, কিন্তু এখনো রাস্তার টিকি পর্যন্ত দেখা যাচ্ছে না। পথের মাঝখানে আড়াআড়ি ছোট একটা সুতা মতো ছিল। নীলের খেয়াল আছে এখান থেকে রাস্তা বেশি দূরে নয়, কিন্তু ওটা পেরিয়ে এসেও জঙ্গল শেষ হচ্ছে না। নীল টের পেল জামার নিচে কুলকুল করে ঘাম বইছে। জঙ্গলে আসা ঠিক হয়নি। স্থানীয়দের বিশ্বাস, বারণ সব উপেক্ষা করা উচিত হয়নি।
সকলে বলেছে যখন, জঙ্গলে কিছু তো একটা গন্ডগোল আছেই। রানার পাল্লায় পড়ে অতিরিক্ত সাহস দেখানো হয়ে গেছে, কিন্তু এখন ভয় পেলে চলবে না। যে করে হোক জঙ্গল থেকে বেরোতেই হবে। ভাবতে ভাবতেই রানার গলা পাওয়া গেল। তোরা আছিস তো? এই এতক্ষণে তো রাস্তা পেয়ে যাবার কথা। কি হচ্ছে বলতো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার খুব ভয় লাগছে। তোরা কেউ রাস্তা দেখতে পাচ্ছিস না? না, দিক ভুল হচ্ছে না তো? না, আমরা তো একেবারে সোজাই গিয়েছিলাম, কোথাও বেঁকিনি। কি করব এখন? এই সোজা দৌড় মারি, চল। নীল আর কিছু না ভেবে দৌড় মারল, একেবারে অন্ধের মতো দৌড়। কোথায় কি আছে না দেখে ঝোপঝাড় আগাছা মারিয়ে গাছগুলো চুপচাপ দেখছে এই অদ্ভুত আর্ত ছুটে যাওয়া। ওরা কি হাসাহাসি করছে নিজেদের মধ্যে? শনশন শব্দ হচ্ছে, একটা হাওয়া দিচ্ছে। এটা কি হাওয়া দিচ্ছে নাকি চাপা হাসির শব্দ? জঙ্গলের হাওয়ার মধ্যেও তবে একটা হুঁশিয়ারি আছে। বহিরাগতরা সাবধান, এটা প্রকৃতির নিজস্ব এলাকা। এখানে কংক্রিটের জঙ্গলের নিয়ম খাটবে না। এখানে যা যা আছে সব তোমাদের বোধগম্য নয়। সব রহস্যের নাগাল পাওয়া মানুষের কাজ নয়। হাঁপ উঠছে, বড় বড় শ্বাস ফেলতে ফেলতে তবু ছোটার গতি বাড়িয়ে দিল নীল। অ্যাম্বুলেন্সের সাইরেনের মতো মাথার মধ্যে বাজছে ড্রাইভারদের কথা। জঙ্গল মে মত জানা স্যার, ये आदमखोर जंगल আছে। ডাউহিল ফরেস্টে ভূত আছে, ও জঙ্গল মানুষ খায়। দুজন ড্রাইভারই বলেছিল এই জঙ্গলটা মানুষ খায়। জঙ্গল মানুষ খায় মানে কি? জঙ্গল কিভাবে মানুষ খায়? কিন্তু চোখের সামনেই তো জঙ্গল ইলাস্টিকের মতো বেড়েই যাচ্ছে, শেষই হচ্ছে না কিছুতেই। বেরোনো কি যাবে না তবে? দীপ, রানা! কোনো উত্তর এলো না। যতটা শক্তি আছে সবটুকু নিংড়ে নীল আবার চিৎকার করে ডাকলো ওদের, দীপ, রানা! কিন্তু এবারও কেউ সাড়া দিল না। নীলের দেহ থেকে সমস্ত প্রাণ যেন নিমেষে বাষ্পীভূত হয়ে গেল। এতক্ষণ ওদের গলার আওয়াজটুকু অন্তত ছিল, একটা ভরসা হচ্ছিল যে ওরা কাছেই আছে। এখন সেইটুকুও নেই। জঙ্গল যেন ব্লটিং পেপারের মতো শুষে নিয়েছে ওদের কণ্ঠস্বরটুকু। ঝোড়ো হাওয়া গাছে গাছে ধাক্কা খেয়ে উথাল পাথাল একটা শব্দ তৈরি করছে। চরাচর জুড়ে ছড়িয়ে পড়েছে সেই শব্দের অনুরণন। মনে হচ্ছে গোটা জঙ্গল যেন ফেটে পড়ছে অট্টহাসিতে। কয়েক পা দৌড়ে একটা মরা গাছের শিকড়ে ধাক্কা খেয়ে নীল ধপাস করে পড়ে গেল। আর জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে ঘোলাটে চোখে দেখল দুপাশের গাছগুলো হু হু শব্দে নেমে আসছে পথের উপর। মুখে জলের ঝাপটা খেয়ে নীলের সম্বিত ফিরল। চোখ খুলে চারিদিকে তাকিয়ে সবটা বুঝতে একটু সময় লাগলো তার। তারপর মাথায় ঢুকলো যে ও গাড়ির সিটে শুয়ে আছে। ওর মুখের ওপর ঝুঁকে আছে তিনটে মাথা, দীপ, রানা আর চেমজং, ওদের ড্রাইভার। রানার হাতে জলের বোতল। নীল এবার ভালো করে চোখ মেলে তাকালো। এই হ্যাঁ রে, ঠিক লাগছে খানিকটা? হ্যাঁ। উঠে বসতে পারবি? নীল উঠে বসল। মাথাটা ঝিম ধরে আছে, কুনুইয়ে বেশ ব্যথা। দীপ ওর জামার হাতা গুটিয়ে দেখল কুনুইয়ের কাছে কেটে গেছে অনেকটা। রুকিয়ে রুকিয়ে, ডেটল হ্যাঁ আমারে পাস। এই নীল, তুই হঠাৎ ডান দিকের রাস্তায় চলে গেলি কেন বলতো? আমরা তো সোজা যাচ্ছিলাম। আমি ডান দিকে মানে? আর সেখানে গিয়ে ভয় বা পেলি কেন? জন্তু জানোয়ার কিছু দেখেছিলি নাকি? না, তেমন তো কিছু মানে। যেতে যেতে হঠাৎ দেখি তুই নেই। গরু খোঁজা খুঁজছি আমরা। তারপর তো চিৎকার শুনে গিয়ে দেখি একটা বড় গাছের নিচে শুয়ে আছিস, তাও আবার অজ্ঞান হয়ে। নীল এত অবাক হলো যে হাঁ করে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। একই কোত্থেকে কি হলো কিছুই এখনো বুঝে উঠতে পারছে না। তার উপর ওদের কথা শুনে মনে হচ্ছে ওরা কিছুই জানে না, সবকিছুই যেন নর্মালি চলছে।
কিন্তু কিন্তু তাহলে কি কিছুই হয়নি? সবই ওর মনের ভুল? দীপ বোধহয় ওর অবস্থাটা বুঝতে পারল। আচ্ছা, এখন এসব কথা থাক, চল আগে ফিরি। আমি তো আগেই আপনাদের মানা করেছিলাম সাব, এই জঙ্গল খারাপ হয়। আপনারা আমার কথা মানলেন না। দূর, তুমি থামো তো। তোমার এইসব গাঁজাখুরি গল্প শুনে ও ঘাবড়ে গেছে। সব বকওয়াস একেবারে। बकवास नहीं साहब, बकवास नहीं। अजीब अजीब हादसा है ये जंगले, आदमी बदल जाता है। কি বদল যাতা হ্যায় মানে কি? जो जाते हैं वो ही वापस आएगा, इसका गारंटी नहीं है। মানে যে যাবে সেই আসবে না মানেটা কি? কি বলতে চাও ঠিক করে বলো তো। और जगह कोई और भी आ सकता है। তুমি দেখছো ওর এই অবস্থা, তার মধ্যে হাবিজাবি কথা বলে ওকে আরো ঘাবড়ে দিচ্ছ। আর একটা কথা বলবে না তুমি। চলো এবার রওনা হবো, ফিরতে হবে। গাড়ি ছাড়ল, কিন্তু নীলের মাথার মধ্যে জটগুলো ছাড়েনি। ও কোনোদিনই নার্ভাস টাইপের নয়, মোটের ওপর সুস্থ সবলই বলা চলে। বড় সড়ো কোনো শারীরিক মানসিক সমস্যায় ভুগতে হয়নি কখনো, এমন হবার কোনো কারণ নেই। দীপ বলল নীল নাকি ডান দিকে চলে গেছিল। সেটা রানার পক্ষে সম্ভব, রানা বেখেয়াল, কিন্তু নীল যথেষ্ট সাবধানী। এখানেও খুব সাবধানে সতর্ক হয়েছিল সারাক্ষণ। যা হলো তার যুক্তিগ্রাহ্য কোনো ব্যাখ্যা নীল খুঁজে পাচ্ছে না। দীপ আর রানাও গম্ভীর মুখে বসে আছে। একটু আগে দীপ রানাকে বকাবকি করছিল, অতি উৎসাহী হয়ে জঙ্গলের অত ভিতরে যাওয়ার জন্য। রানা অবশ্য নিজের দোষ মানতে নারাজ। ওর বক্তব্য ব্যাপারটা এত বড় কিছু নয়, কোনো কারণে নীলের মাথা ঘুরে গেছে। কিন্তু নীল জানে ওর মাথা ঘোরেনি। যেটা ঘটেছে সেটা খুব সচেতনেই ওর সঙ্গে ঘটেছে, এবং ও তার মাথা মুন্ডু উদ্ধার করতে পারছে না। রানা সামনের সিট থেকে ঘাড় ঘুরিয়ে নীলকে জিজ্ঞেস করল, কিরে, একটু বেটার লাগছে? হ্যাঁ, তোরা কিছুই টের পাসনি? কি টের পাওয়ার কথা বলছিস সেটা তো বল। নীল চুপ করে গেল। কোথা থেকে কিভাবে শুরু করবে? ওরা তো কিছুই জানে না। ওরা হাসবে না তো? রিল্যাক্স, তোর ইচ্ছে হলে বল, না হলে বলতে হবে না, বাট রিল্যাক্স, এখন তো সব ঠিক আছে। পরে বলছি। তুই একটু চোখ বুজে শুয়ে নে, ভালো লাগবে। বলছি শোন। নীল চোখ বুঝল। কানের কাছে একটা ভিজে স্পর্শ আর একটা ঘ্যান ঘ্যানে সুর। আচমকা চটকা ভেঙে গেল। চোখ খুলে নীল প্রথমেই নাকের সামনে দেখতে পেল একটা মরা গাছের মোটা শেকড়। তারপরে দৃশ্য সার দিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকটা গাছ, ওই ঢিপি। ধর্মড়িয়ে উঠে বসল নীল। জঙ্গল, ঠিক এখানেই তো সে পড়ে গেছিল, এই মরা গাছের শিকড়টায় ধাক্কা খেয়েই। কিন্তু এইমাত্র তো ওরা গাড়িতে ছিল, আবার জঙ্গলে ফিরে এলো কি করে? নীল দু চোখ মুছে নিয়ে ভালো করে তাকালো। না, কোনো ভুল নেই। এটা জঙ্গলের সেই জায়গা, সেই মরা গাছের শিকড়, সেই উই ঢিপি, সেই বিরাট কোটরবালা ঝাঁকড়া গাছ। যত দূর চোখ যাচ্ছে শুধুই আগ্রাসী নিষ্ঠুর সবুজ। একটু আগে যেটা ঘটছিল সেটা কি তবে সব মিথ্যে, নাকি এটা মিথ্যে? সত্যি তাহলে কোনটা? পকেট থেকে মোবাইল বের করে মাথাটা আরো বমকে গেল ওর। টাওয়ারের জায়গায় ন্যাড়া, অর্থাৎ বিন্দুমাত্র সিগন্যাল নেই, ফোন করা সম্ভবই নয়। এদিকে কুনুইয়ের কাছে জ্বালা করছে। নীল হাত ঘুরিয়ে দেখল একেবারে টাটকা ক্ষত, রক্ত পড়ছে অঝরে। একটু আগে গাছের শিকড়ে ধাক্কা লেগে পড়ে যাবার ফল। ডেটল লাগানো নেই, তার মানে জঙ্গলের বাইরের ঘটনাটা সত্যি নয়। এই জঙ্গলই নীলের প্রেজেন্ট কন্টিনিউয়াস।
নীল চোখ বুজে নিজেকে একটু সামলানোর চেষ্টা করলো। মাথা ঠান্ডা রাখতে হবে, হয়তো তেমন কিছুই ঘটেনি। নীলই হয়তো দিক ভুল করে অন্যদিকে চলে এসেছে। একটু আগের ঘটনাগুলো হয়তো অজ্ঞান মনের অবচেতনার কারসাজি মাত্র। দীপরাও হয়তো এখন ওকে খুঁজছে, কিংবা বাইরে অপেক্ষা করছে। ঠিক দিকটা খুঁজে বের করে এগোতে হবে, এই তো ব্যাপার। গাড়িতে আসতে আসতে দীপ বলেছিল এই জঙ্গলটা মূল কাসিয়ং টাউনের পূর্ব প্রান্তে, মানে সোজা কথা এখান থেকে পশ্চিম বরাবর এগোতে শুরু করলেই টাউন এসে পৌঁছে যাবে। দিনের আলো ফটফট করছে, আর এমন কিছু বিরাট জঙ্গল নয়। হারিয়ে যাওয়া কি এতই সহজ? দিক বোঝার জন্য মোবাইলের কম্পাসের অ্যাপ তো রয়েইছে। নীল অ্যাপটা খুলল। ভাগ্যি সেটা ইন্টারনেট ছাড়াই কাজ করে, করছেও। স্ক্রিনে কম্পাসের কাঁটা ঠিকঠাকই দেখাচ্ছে। যাক, অনেকক্ষণ পর একটা স্বস্তির শ্বাস ফেলল নীল। আর ঠিক তখনই পেছন থেকে কে যেন চাপা গলায় ডাকল, সাব। এ কি চেমজং? কতক্ষণ ধরে খুঁজছি আপনাদের। থ্যাঙ্ক গড তুমি এসেছো দাদা। দীপ আর রানাকে পেয়েছো? ওরা আপনার সাথে নেই? না, আমরা আলাদা হয়ে গেছি, ওদের খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, একসঙ্গেই তো ছিলাম, কি করে যে আলাদা হয়ে গেলাম কিচ্ছু বুঝতে পারছি না। আমি আপনাদের মানা করেছিলাম সাব, এই জঙ্গলে अजीब सब अनहोनी होता है। আপনারা আমার কথা শুনলেন না। আচ্ছা ঠিক আছে, এত কথায় কাজ নেই, চলো আগে আগে ওদের খুঁজে বের করা যাক। খুঁজে লাভ নেই সাব, খুঁজতে গেলে আপনিও। কি উল্টোপাল্টা বকছো? ওদের খুঁজে চটপট এখান থেকে বেরোতে হবে, বেলা অনেক হলো, ফিরতে হবে, লাঞ্চ করতে হবে। ফিরতে চাইলে কি ফেরা যায় সাব? জঙ্গল ফিরতে দিলে তো ফিরবেন। তুমি একদম ভুলভাল কথা বলবে না, সমানে উল্টোপাল্টা গল্প বানিয়ে আমাদের কনফিউজ করছো। আমাকে হেল্প করো, না হলে গেট লস্ট। জোরে কথা বলবেন না সাব, এরা সব শুনছে। কারা শুনছে? গাছেরা। এই জঙ্গল জিন্দা হ্যায় সাব। এখানে যে এত গাছ দেখছেন সব কিন্তু আসলি গাছ না। জাস্ট শাট আপ, একটা কথা বলবে না তুমি। আমি আপনাদের খুঁজতেই জঙ্গলে এলাম সাব, আর আপনি আমার কথাই বিশ্বাস করছেন না। এই জঙ্গল আমার কি হালত করেছে দেখবেন। দুটো হাত সামনে মেলে ধরল চেমজং। নীল আতঙ্কিত চোখে দেখল চেমজংয়ের হাতের আঙুলগুলো রক্ত মাংসের আঙুল নয়, আঙুলের জায়গায় কিলবিল করছে কয়েক গাছি শেকড়। নীলের সারা শরীর থরথর করে কেঁপে উঠল। অত জোরে কেঁপে উঠতেই চোখ খুলে গেল নীলের। সে দেখল সামনেই চেনা মুখ, দীপ, রানা আর মিসেস ফিঞ্চ। সবাই হাঁ করে ওর দিকে তাকিয়ে। কিরে, চমকে উঠলি কেন? হিপনিক জার্ক, জেগে জেগে ঘুমাচ্ছে বেটা। নীল ফ্যাল ফ্যাল করে চারপাশে তাকালো। জঙ্গলে জও নেই, এই যে মিসেস ফিঞ্চের হোমস্টে, খাবার ঘর, সামনে সাজানো ব্রেকফাস্ট এবং বাকিদের প্লেট ফাঁকা। ওর নিজের খাওয়া কিন্তু কিছুই এগোয়নি। নীল ঢোক গিলে বলল, আমরা ফিরে এসেছি। কোথা থেকে ফিরবো? বেরোতেই পারলাম না এখনো, 11টা বেজে গেল। লাঞ্চে নীলের ডিমের অর্ডারটা ক্যান্সেল করে দে, ভেজ কাক, পেট গরম হয়ে গেছে বেটা। দু হাতে মাথার রগ চেপে ধরল নীল। কি হচ্ছে এটা? তাহলে কি পুরোটাই স্বপ্ন? জঙ্গলে যাওয়া, পথ হারিয়ে ফেলা, চেমজংয়ের বীভৎস দর্শন, ওই হাত, সব স্বপ্ন? কিন্তু তার আগেই জঙ্গল থেকে ওই ফিরে আসাটা। গাড়িতে নীলকে ঘিরে সবার উদ্বিগ্ন মুখ, কুনুইয়ে ডেটল, সেটাও স্বপ্ন, স্বপ্নের মধ্যে স্বপ্ন, ড্রিম উইদিন এ ড্রিম, যাকে ফলস অ্যাওয়েকেনিং বলে। হাতের ক্ষতটার কথা মনে পড়তে কুনুই তুলে দেখল নীল। না, কাটা ছেঁড়ার কোনো চিহ্ন নেই। নীল বিভ্রান্ত মুখে এদিক সেদিক চাইল। জানলার ওপারে সরু একটা পায়ে চলা রাস্তা,
তারপরেই নেমে গেছে হাঁ করা খাদ। নীল খাদের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে মাথার মধ্যেও যেন একটা রাস্তা চলতে চলতে হঠাৎ ঝাঁপ মেরেছে অতলের দিকে। তারপর শুধুই শূন্যতা, ধূসর নিকষ শূন্যতা। এটা কি হ্যালিউসিনেশন? নীলের তো কোনো কালে এসব সমস্যা ছিল না। বলা নেই কমা নেই আচমকা এরকম একটা সমস্যা হবেই বা কেন? কাজের স্ট্রেস নীলের পেশায় আছে ঠিকই, কিন্তু সেই কারণেই যদি হয় তাহলে তো সমস্যা হবে মিড উইকে, কাজের মাঝখানে। বেড়াতে এসে মানুষ যখন রিল্যাক্সড মুডে আছে তখন কেন স্ট্রেসের প্রাদুর্ভাব ঘটবে? দীপদের সঙ্গে কি কথা বলা উচিত এই নিয়ে? এটা ভাবতেই আবার গুটিয়ে গেল নীল। ওরা শিওর হাসবে। মিসেস ফিঞ্চি বা কি মনে করবেন? সবাই ভাববে ডাউহিলের জঙ্গলে ভূতের কথা শুনে ভয় পেয়েই ওর এসব হচ্ছে। লজ্জার ব্যাপার হবে একটা। দীপরা মিসেস ফিঞ্চের সঙ্গে কথা বলছে। সাইট সিইং হিসেবে কি কি দেখা যায়, কতক্ষণ লাগবে, ড্রাইভাররা কাছে পিঠে জায়গাগুলো ঘুরে দেখাতে কত টাকা নেয়, এইসব সবকিছুই স্বাভাবিক, সবাই স্বাভাবিক। না, সব ঠিকই আছে যখন, এই নিয়ে আর কাউকে কিছু বলার দরকার নেই। গুলি মারো ভুল স্বপ্নকে, বাইরে বেরোলে নিশ্চয়ই মেজাজটা ভালো হয়ে যাবে। পাহাড় বলে কথা, সঙ্গে আবার প্রিয় বন্ধুরা। মনটাকে প্রাণপণে বুঝিয়ে সুঝিয়ে ট্র্যাকে ফেরানোর চেষ্টা করে নীল। সবচেয়ে আগে মাথার বোঁদা ভাবটা কাটানো দরকার। কপালের ঘাম মুছে নীল কফির কাপটা টেনে নিল। কফি অবশ্য একেবারে ঠান্ডা মেরে গেছে, বিচ্ছিরি লাগছে খেতে। দীপদের ছেঁড়া ছেঁড়া কথাবার্তা কানে আসছিল, কিন্তু নীলের মন সেদিকে ছিল না। আচমকা মিসেস ফিঞ্চের একটা কথা কানের ভেতর দিয়ে একেবারে বুকে এসে বিঁধে গেল। নীলের সবকটা ইন্দ্রিয় মুহূর্তে যেন সচকিত হয়ে উঠল। মিসেস ফিঞ্চ ডাউহিলের জঙ্গল নিয়ে কথা বলছেন। এই গত মাসে তোমাদের মতোই 3 জন ইয়াং ছেলে ওই জঙ্গলে গিয়ে আর ফেরত আসেনি, পাওয়াই যায়নি। তোমাদের মতোই বয়স হবে, ভূতের খোঁজ করতে গিয়েছিল ছেলেগুলো। আপনি এইসব গল্পে বিশ্বাস করেন? লোকে কি বলে জানো? জানি, এই জঙ্গল মানুষ খায়, তাই তো? সে তো খাই, তবে তারও আগে এই জঙ্গল মানুষের মাথার মধ্যে ঢুকে যায়। ওদেরও তাই হয়েছিল, জঙ্গল মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। জঙ্গল মাথার মধ্যে ঢুকে গেছিল মানে? তা আমি বলতে পারবো না, যে জানে সে জানে। গা শিরশির করে উঠল নীলের। মাথার মধ্যে আবার সবকিছু কেমন যেন ঘেঁটে যাচ্ছে, কোত্থেকে একটা বুনো গন্ধ আসছে। কি যে উদ্ভট সব কুসংস্কার! নীলের ডান হাতের কবজির কাছে ঠান্ডা মতো কিসের যেন স্পর্শ, সুরসুর করছে জিনিসটা। নীল দেখল একটা কেন্দ্র। আরে, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের মধ্যে নোংরাই কেন্দ্রটা এলো কোত্থেকে? হোমস্টের কিশোরী কর্মী ওদের ব্রেকফাস্টের কাপ প্লেট তুলতে এসেছিল। মিসেস ফিঞ্চ তাকে ডেকে বললেন, पॉली, पिछले महीने जो 3 लड़के जंगल में गुम हो गया, याद है ना तुझे? जी आंटी। उन लोगों को जो ड्राइवर लेके गया था उसको तू पहचानती है ना? जी, हमारे मोहल्ले में ही रहता है, चेमजोंग। কথাটা এক মুহূর্তের জন্য একেবারে সাদা পাতার মতো শূন্য হয়ে গিয়েছিল। কবজির কাছে ঠান্ডা মতো কিসের স্পর্শ পেতেই হুঁশ ফিরল নীলের। কোথায় মিসেস ফিঞ্চের হোমস্টে? কোথায় দীপ? কোথায় রানা? চোখের সামনে তো আবার সেই মরা গাছ, সেই মোটা শিকড়, সেই ওই ঢিবি, সেই সরু সুতা তীর তীর করে বয়ে যাচ্ছে। আদিম গন্ধে ভরা সেই জঙ্গল। ঝিঝির ডাকটুকু এখন চুপ, দম চাপা নীরবতা চারিদিকে। নীল হেলান দিয়ে বসে আছে একটা গাছের গায়ে, আর ডান কবজির ওই ঠান্ডা শিরশিরে স্পর্শটা একটা কিন্ন খুব ধীরে ধীরে ওপর দিকে উঠছে।
এখানে কোথায় গেল? কি হলো? দীপ, রানা। নীল খানিকক্ষণ হতবুদ্ধি হয়ে বসে রইল। মাথা কাজ করছে না ওর। ও কি তবে আগাগোড়া এই জঙ্গলেই আটকে ছিল? জঙ্গলের বাইরের ঘটনাগুলো তার মানে ঘটেইনি। একের পর এক ভুল সত্য নীল বুনে চলেছে ডাউহিলের কালান্তকরণ্যে। গাছের গায়ে ভর দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো নীল। হাত পা কাঁপছে, ঘামে ভিজে গেছে সমস্ত শরীর। ড্রাইভারদের কথাই তবে ঠিক। এই জঙ্গল মানুষ খায়? একবার এখানে ঢুকলে বেরোনো যায় না। মিসেস ফিঞ্চ যে 3টি ছেলের কথা বলেছিলেন তারা কারা? তারাও কি এই একই ড্রাইভারের প্যাসেঞ্জার ছিল, নাকি নীলেরই টাইমলাইন দুমড়ে মুচড়ে গেছে? এই জঙ্গল কি সত্যি মাথার মধ্যে ঢুকে যায়, এলোমেলো করে দেয় মানুষের ব্রেন টাইম? অনেক উঁচু থেকে পাখির চোখে কোনো পাহাড়ি জনপদের রাস্তাগুলোকে দেখলে যেমন মনে হয় অনেকগুলো সাপ কিলবিলিয়ে পেঁচিয়ে আছে, নীলের অতীত, বর্তমান আর আগামী ঠিক তেমনি জট পাকিয়ে ওভারল্যাপ করে গেছে। কি পালাবার কি সত্যি কোনো পথ নেই? নীলের গলার কাছে দলা পাকাচ্ছে কান্না। জঙ্গল এত ঘন কখন হয়ে এলো? গাছেরা যেন একে অন্যের গায়ে একটু বেশি হেলান দিয়েছে। কানে কানে যেন কিছু শলা পরামর্শ চলছে। লক্ষ কোটি অপলক চোখ যেন ড্যাব ড্যাব করে চেয়ে আছে তার দিকে। নীল সারা গায়ে টের পাচ্ছে সেসব হিম শীতল দৃষ্টি। মাটির ওপরে শুধু নয়, মাটির নিচেও সূক্ষ্ম রক্তজালিকার মতো ছড়িয়ে আছে তাদের সাম্রাজ্য। চরাচর জুড়ে বিনবিনে এক গুঞ্জন, শিকড়ে শিকড়ে যেন কানাকানি চলছে। বাতাস ভারী হয়ে উঠছে তাদের ষড়যন্ত্রে। গাছেরা একটু একটু করে ছোট করে আনছে বৃত্ত। খাঁচায় ধরা ইঁদুরটাকে একটু খেলাচ্ছে যেন। কেউ সাড়া দিল না। নীল আবার ডাকল, দীপ, রানা, কোথায় তোরা? বারবার ডাকলো, ডাকতে ডাকতে গলা ভেঙে গেল, তবু কেউ সাড়া দিল না। নিজের গলায় ফিরে এসে মুখ ভ্যাংচাতে লাগলো নীলকে। না 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 না, বেরোতে তাকে হবেই, যে করেই হোক তাকে বেরোতে হবে এখান থেকে। বাবা মায়ের মুখ মনে পড়ছে, গাল বেয়ে নামছে নোনা জলের ধারা। মা বাবার জন্য ফিরতেই হবে, ফিরে গিয়ে দেখা করতেই হবে মা বাবার সঙ্গে। চোয়াল শক্ত করল নীল, বুকে পুরে নিল অনেকটা শ্বাস, তারপর দেহের সবটুকু এনার্জি একত্র করে মরিয়া এক ছুট লাগালো, একেবারে চোখ কান বুঝে। হাতে খোঁজা খাচ্ছে, পায়ে ধাক্কা লাগছে, কেটে ছিঁড়ে যাচ্ছে এদিক ওদিক, কিন্তু সেসবের দিকে ভ্রুক্ষেপ করার মতো মানসিক অবস্থা এখন নেই। নীল ছুটছে, তীরের বেগে পেছনে চলে যাচ্ছে ষড়যন্ত্রময় গাছের দল। পিছনে পড়ে থাকছে ঝোপঝাড়, উইঢিপি আর সোঁতা। এত জোরে নীল জীবনে কোনোদিন ছোটেনি, এত জোরে যে ও ছুটতে পারে সেটাই ওর জানা ছিল না। কিন্তু তবু জঙ্গল শেষ হচ্ছে না। নীলের দৌড়ের সঙ্গে পাল্লা দিয়ে জঙ্গল আরো বেড়েই চলেছে। ইলাস্টিকের মতো নিজেকে লম্বা করে চলেছে জঙ্গল। যে মানুষ একবার এসে ধরা দিয়েছে তার আর ছাড় নেই। নীল টের পেল
গাছের পাতার মধ্যে থেকে, ঝোপঝাড়ের মধ্যে থেকে জঙ্গলের স্যাঁতস্যাঁতে লোভাতুর জীব বেরিয়ে আসছে। ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস ফেলছে তার শাপদ খিদে। নীল হাঁপাচ্ছে আর দৌড়চ্ছে। কোনো একদিক বরাবর দৌড়তে থাকলে কি পেরিয়ে যাওয়া যাবে না এই জঙ্গলের সীমানা? একটা জায়গায় গিয়ে নীল আর পারল না, বসে পড়ল। মুখ দিয়ে ফেনা উঠে আসছে, বুকে অসহ্য যন্ত্রণা। এই অবস্থাতেই কোনো মতে মুখ তুলে নীল খেয়াল করল, এটা সেই একই জায়গা। লখনৌয়ের নবাবদের আশ্চর্য স্থাপত্য ভুলভুলাইয়ার মতো এ জঙ্গলে প্রতি বাঁকেই এক দৃশ্য। সেই মরা গাছের শিকড়, সেই বিরাট কোটরওয়ালা গাছ, সেই ওই ঢিপি, সেই ক্ষীণকায় সোতা। ঘুরে ফিরে সেই জায়গাটাই আসছে, সেই জায়গাতেই বারবারও পড়ে যাচ্ছে। নীল টের পেল স্নায়ু অবশ হয়ে আসছে, ভয় পাওয়ার শক্তিটুকু যেন অবশিষ্ট নেই। মাটিতে মুখ থুবড়ে পড়ল নীল। ঠিক তখনই দুজোড়া পা যেন মাটি ফুঁড়ে এসে দাঁড়ালো ওর সামনে। নীল মুখ তুলল। রানা আর দীপ, মরা মাছের মতো চোখ, গলা ফুঁড়ে বেরিয়ে এসেছে শিকড় বাকড়। শুধু শুধু দৌড়চ্ছিস কেন? দৌড়স না, বেরোতে পারবি না। নীল বিস্ফারিত চোখে ওদের দিকে তাকিয়ে রইল। চোখের সামনে পাল্টে যাচ্ছে ওর দুই বন্ধু। চোখের মনি বড় হতে হতে খেয়ে নিচ্ছে সমস্ত সাদাটুকু। নাক কান দিয়ে খুব ধীরে ধীরে বেরিয়ে আসছে কচি কচি ডাল পাতা। নীলের গলা দিয়ে একটা তীব্র আর্তনাদ ঠেলে বেরোতে চাইল, কিন্তু বেরোতে পারল না। দীপ বিষণ্ণ হেসে শিকড়ময় হাত বাড়ালো। জঙ্গলের বাইরে ড্রাইভার চেমজং তখন ঘামতে ঘামতে গাড়ি ছোটাচ্ছে ফরেস্ট অফিসের দিকে। 2.5 ঘন্টা হয়ে গেছে তার 3 জন প্যাসেঞ্জারের কেউ ফেরেনি। সানডে সাসপেন্সে আজ শুনলেন রোহন রায়ের গল্প পথ নেই। দ্বীপের চরিত্রে গৌরব তপাদার, নীল অরিজিৎ, রানা অনিন্দ সেনগুপ্ত, চেমজং সৌভিক গুহ সরকার, ড্রাইভার অংশুমান পাল, মিসেস ফিঞ্চ দেবী, পলি মোহর। গল্প পাঠে, গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত রিচার্ড। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। কার্যনির্বাহী প্রযোজক অরুণিমা দে। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। আমাদের এই প্রয়াসে আমাদের পাশে থাকার জন্য আমরা পত্রভারতী প্রকাশনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। শেষ হল রোহন রায়ের গল্প পথ নেই।